ছাঙ্গু লেকের পর সেইবার সিকিম ভ্রমণে আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল টেমি টি গার্ডেন, অর্থাৎ আমরা এখন চলেছি নামচির উদ্দেশ্যে। আবার সেই সাদা তরুণে মোড়া রাস্তা। যেতে যেতে রাস্তার মাঝখানে পড়লো এই অর্কিড হাউসটি, এবং প্রথমে ভেবেছিলাম আমরা এর ভিতরে যাব না, কারণ আমাদের পৌঁছতে দেরি হয়ে যাবে, কিন্তু না, ভিতরে না গেলে আমরা একটা বিশাল জিনিস মিস করতাম। পাহাড়ি অর্কিডের যে অনাবিল সৌন্দর্য, সেটা চোখে না দেখলে ঠিক বিশ্বাস করা যায় না। এত বিচিত্র প্রজাতির অর্কিড এর আগে আমি আর কোনো অর্কিড হাউসে দেখিনি। অদ্ভুত সুন্দর এবং ভীষণভাবে মেনটেন করা। দুর্ভাগ্যবশত এখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, কিছু স্টিল ছবি তাই আপনাদের কাছে তুলে ধরলাম। অর্কিড হাউসে কিছুটা সময় কাটানোর পর আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আবার পথে পড়লো সেই তরুণে মোড়া রাস্তা, এবং একটা জিনিস আমরা লক্ষ্য করছিলাম, এই তরুণের যে কাপড়গুলো আছে তার মাঝখানে কিছু লেখা ছিল, কিন্তু সেই লেখাটি যে কী সেটা আমরা বুঝতে পারলাম না। তবে একটা জিনিস স্পষ্ট, এটা কোনো ধর্মীয় কারণে এই পতাকাগুলো পোতা হয়েছে, এবং এর রঙগুলো দেখে বোঝা যায় যে এর মধ্যে শান্তি এবং সৌভ্রাতৃত্বের কথাই লেখা আছে। টেমি টি গার্ডেন বিখ্যাত তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এই টি গার্ডেনটি স্থাপিত হয় 1969 সালে তৎকালীন রাজা পালডেন থংটুপ নামজিয়ালের তত্ত্বাবধানে, এবং তিনিই ছিলেন সিকিমের শেষ রাজা, অর্থাৎ সিকিমের রাজতন্ত্র শেষ হয় তাকে দিয়েই। নামচিতে এই চা বাগানটি প্রায় 450 একর জুড়ে রয়েছে, এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 থেকে 6000 ফিট ওপরে। এবং মনে করা হয় যে ভারতবর্ষে যত চা তৈরি হয়, সিকিমের এই একমাত্র চা বাগানটির চা গুণগত দিক থেকে তাদের মধ্যে সর্বোৎকৃষ্ট। এবং শুধু তাই নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই চায়ের কদর রয়েছে। আকাশে মেঘরৌদ্রের খেলা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম, এবং অবশেষে পৌঁছলাম আমাদের গন্তব্যে। এটা পরের দিন সকালের ছবি। দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় দাঁড়িয়ে এই দৃশ্যটি আমি দেখেছিলাম। দেখে মুগ্ধ হয়ে একটাই জিনিস ভেবেছিলাম যে এই সৌভাগ্যও আমার জীবনে লেখা ছিল। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, আর তার প্রান্তে নীল আকাশ, এবং তার মাঝখানে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা। এই টেমি টি গার্ডেনের অন্যতম আকর্ষণীয় দ্রষ্টব্য হচ্ছে এখানকার চায়ের ফ্যাক্টরিটি, কিন্তু যেহেতু তখন বড়দিনের ছুটি চলছিল, তাই চা ফ্যাক্টরিটি দেখার সৌভাগ্য আমাদের হয়নি। আমরা এখানে যে বাংলোটিতে ছিলাম সেটি এখানকার একটি হেরিটেজ বাংলো, এবং বলা হয় যে এখানে দালাই লামাও এসেছিলেন, এবং তার একটি ছবিও এখানকার রিসেপশন কাউন্টারে লাগানো আছে। আর বাংলোটি ওয়েল মেনটেন্ড। শুধু তাই নয়, এই ধরনের একটা চা বাগানের মধ্যে এরকম একটি বাংলোতে থাকার অভিজ্ঞতা কিন্তু অত্যন্ত দুর্লভ। আমরা এখানে 2 রাত ছিলাম, কিন্তু মনে হচ্ছিল যে 2 রাত কেন, আরও বেশি কিছু রাত যদি এখানে কাটানো যেত তাহলে আরও ভালো লাগতো। বিশেষ করে এখানকার সকালটা তো অসাধারণ। আমরা প্রথম দিন, অর্থাৎ যেদিন গেছিলাম তার পরের দিন সকালটা কিছু অবিন্যস্তভাবে এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম, কেননা এখানকার
প্রাকৃতিক যে পরিবেশ সেটা থেকে আমরা কিছুতেই নিজেদের মনকে সরাতে পারছিলাম না। এই টেমি টি গার্ডেনের আশেপাশে অনেকগুলি বৌদ্ধ গুম্ফা আছে, যেগুলো আপনারা ইচ্ছে করলেই দেখে আসতে পারেন। আমরাও গেছিলাম পরের দিন, অর্থাৎ যেদিন আমরা টেমি টি গার্ডেনের দ্বিতীয় দিন ছিলাম সেই দিন আমরা একটা বৌদ্ধ গুম্ফা দেখতে গেছিলাম। কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ করে এখানকার চা বাগানের মধ্যে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কোথা দিয়ে যে কেটে যাবে আপনি টেরই পাবেন না। আর আঁকাবাঁকা এই পাহাড়ি রাস্তা, যেখান থেকে আমরা আমাদের জীবনের রসদ কিছুটা সঞ্চয় করতে চেষ্টা করছিলাম। কারণ আমরা যারা শহুরে মানুষ, তারা শহরের ইটকাট পাথরের জঙ্গলে থেকে আমাদের পথ চলার যে রসদটা আমরা হারিয়ে ফেলি, অর্থাৎ জীবনী শক্তিটা যে আমরা হারিয়ে ফেলি, আমরা বারবার তাই পাহাড়ের কাছে ছুটে যাই সেটাকে আবার ফেরত নিয়ে আসার জন্য। ভারতবর্ষের মধ্যে বিশেষত পশ্চিমবঙ্গের এত কাছে যে এইরকম একটি সুন্দর জায়গা আছে, সেটা এখানে না গেলে বিশ্বাস করা যেত না। কবি লিখেছিলেন না যে এখানে মেঘ গাভীর মতো চলে, কিন্তু এখানে মেঘ গাভীর মতো চলে না, এখানে মেঘ রাজহাঁসের মতো ওড়ে এই পাহাড় থেকে ওই পাহাড়ে। এই চা বাগান তো আর প্রকৃতির সৃষ্টি নয়, এটা মানুষের সৃষ্টি। কত মানুষের কত পরিশ্রম যে এর পেছনে রয়েছে সেটা না দেখলে, না বুঝলে ঠিক বোঝা যায় না যে আমরা যখন এক কাপ চা বরং তৃপ্তির সঙ্গে খাই, তার সঙ্গে কত লোকের পরিশ্রম, কত লোকের মেহনত মিশে রয়েছে। প্রচুর ছবি তুলেছিলাম, তারই কিছু আপনাদের কাছে তুলে ধরলাম। এটা দ্বিতীয় দিনে আমরা এখন চলেছি একটা বৌদ্ধ গুম্ফা দেখার জন্য। পাহাড়ে গেলে আমার একটা জিনিসই বারবার করে মনে হয়, এই পথ চলা যদি না শেষ হয়। কিন্তু পথ চলা তো শেষ হয়ই বলুন, জীবন কখনো থেমে থাকে না। টেমি টি গার্ডেনে যদি কেউ বেড়াতে যান, তবে আমি বলবো তারা শীতকালেই যান, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 4টি মাসই এখানে বেড়ানোর পক্ষে আদর্শ। রাস্তার ধারে এই তোরণ, অর্থাৎ তোরণে মোড়া রাস্তা দেখে বুঝতেই পারছেন আমরা গুম্ফাটির খুব কাছাকাছি চলে এসেছি। গুম্ফাটির নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে যদি যান তবে ভালো লাগবে। এর স্থাপত্য কিছুটা অদ্ভুত। গুম্ফাটির মাথার উপরে একটি বিশাল মূর্তি রয়েছে। এবং একটা কথা জাস্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, যে আমরা পাঠ্য বইতে যে বুদ্ধ ধর্মের কথা পড়েছি বা শুনেছি বা জেনেছি,
সেটার সঙ্গে এই গুম্ফাগুলো দেখলে তার কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না। কারণ আমরা জেনেছি যে বুদ্ধদেব ছিলেন কোনো ঈশ্বর পূজায় তিনি বিশ্বাসী ছিলেন না, অর্থাৎ পৌত্তলিক ধর্মের প্রতিবাদ হিসেবেই কিন্তু বৌদ্ধ ধর্ম সারা ভারতবর্ষে জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু এই সব গুম্ফাতে গেলে পরে সেগুলো ঠিক বোঝা যায় না, কারণ বুদ্ধদেবের পরবর্তী সময়ে বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখা উপশাখা তৈরি হয় এবং সেখানে অনেক তান্ত্রিক রীতিনীতি সেখানে মিশে যায় এবং পৌত্তলিকতা তো ভীষণভাবে চর্চিত হতে থাকে। এই দেখুন, দেবতার উদ্দেশ্যে এখানে প্রদীপ জ্বালাচ্ছেন। তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগে, কারণ এরা মন্দিরের ভেতরের পবিত্রতা ভীষণভাবে রক্ষা করেন। জোরে কথা বলা বারণ, কিংবা অশালীন কোনো কিছু যেটা ধর্মের বিরুদ্ধে যায় সেটাও করা বারণ। আর একটা জিনিস ভীষণভাবে চোখ টানে, সেটা হচ্ছে এদের রঙের ব্যবহার। এখানে এই গুম্ফার গায়ে বা সিলিংয়ে যেসব ফ্রেস্কোগুলো রয়েছে বা দেয়াল চিত্রগুলো রয়েছে, সেগুলোর রঙের ব্যবহার দেখলে সত্যিই অবাক হয়ে যেতে হয়। এত শৈল্পিক চেতনা এরা কোথার থেকে পেলেন সেটা ভাবতে ভাবতেই অনেকখানি সময় চলে যায় এবং পুরো জিনিসটাই মনে হয় একটা রহস্যে মোড়া। আর আমি ভারতবর্ষে প্রচুর এরকম মনেস্ট্রিতে গেছি, কিন্তু কোথাও আমি কোনো গাইড পাইনি। যখন গেছি সেখানে, যেমন এই আগের ভিডিওতে আপনাদের দেখালাম যে রুমটেকে গেছিলাম, রুমটেক কিন্তু একটি বিখ্যাত মনেস্ট্রি, সেখানে প্রচুর পর্যটক যান, কিন্তু কোনো গাইড নেই। কোনো গাইড থাকলে বুঝতে সুবিধা হয় এটি কোন বৌদ্ধ ধর্মের কোন মতাবলম্বীদের মঠ এবং এখানে তারা কার সাধনা করছেন বা কার আরাধনা করছেন। সিলিংয়ের আঁকা ফ্রেস্কোগুলো দেখেছেন, অসাধারণ। আর আগেই বলছিলাম না যে এর ছাদের ওপর একটা বিশাল মূর্তি দেখেছিলাম, ওই আগের যে ছবিটাতে ছিল সেটাই ছিল সেই বিশাল মূর্তিটি। সম্ভবত যার মূর্তি, এনারা তারই আরাধনা করছেন, তিনি এখানকার ধর্মগুরু। একটু আগেই বলছিলাম না যে জীবন কখনো থেমে থাকে না, তাই আমাদের পথ চলাও থেমে নেই। চললাম পরবর্তী গন্তব্যে।